সকাল 7:30টার দিকে দূর থেকে একটা বিলাসবহুল সাদা গাড়ি এগিয়ে আসতে দেখা যায়। গাড়ির সামনে আর পেছনে চকচক করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার। যে কোনো সাধারণ চেকপোস্টে এই গাড়ি দেখলে প্রহরীরা স্বতঃস্ফূর্তভাবে পথ ছেড়ে দিতেন, হয়তো একটি স্যালুটও দিতেন। কিন্তু আজকের দিনটি ছিল অন্যরকম। আজ অপেক্ষা করছিলেন এমন কিছু মানুষ যাদের চোখে স্টিকার না, সত্য ধরা পড়ে। গাড়ি থামানো হলো। ভেতরে 3জন যাত্রী, একজন পুরুষ, 2জন নারী। তাদের চেহারায় কোনো আতঙ্ক নেই, বরং এক ধরনের আত্মবিশ্বাস, যেন তারা জানেন এই গাড়ি কেউ থামানোর সাহস করবে না। কিন্তু তল্লাশি শুরু হলো। গাড়ির ভেতরে পাওয়া গেল 3টি থলে, স্কচ টেপ, টিস্যু পেপার দিয়ে সাবধানে মোড়ানো। আর সেই মোড়কের আড়ালে লুকিয়ে ছিল 6000 পিস ইয়াবা ট্যাবলেট, বাজার মূল্যে যার দাম কোটি কোটি টাকা ছাড়িয়ে যায়। কিন্তু আসল চমকটা তখনও বাকি। হাতকড়া পরানোর পরও গ্রেফতার হওয়া ব্যক্তিরা এতটুকু ভেঙে পড়েন না, বরং তারা যা করে তা দেখে খোদ আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরাই থমকে যায়। তারা অত্যন্ত দম্ভের সাথে ঘোষণা করতে লাগলেন তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে যুক্ত। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে তাদের সরাসরি যোগাযোগ আছে। গাড়ির স্টিকার নাকি তাদের সেই ক্ষমতারই প্রমাণ। একবার ভাবুন, হাতে হাত করা, গাড়িতে কোটি টাকার মাদক, আর মুখে রাষ্ট্রের সর্বোচ্চ প্রতিষ্ঠানের নাম। দৃশ্যটা কতটা ভয়াবহ সেটাকে আমরা সত্যি অনুধাবন করতে পারছি। এবার একটু থামুন, একটু ভাবুন। যাদের ধরা হলো তাদের পরিচয়টা জানলে পুরো ছবিটা আর একটু ক্লিয়ার হবে। কুমিল্লার 14 গ্রাম থেকে এসেছেন সাব্বির হোসেন, নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে সীমা ইসলাম, ঢাকার দারুসালাম এলাকা থেকে মাত্র 18 বছর বয়সী এক তরুণী উর্মি আক্তার। 18 বছর। জীবন শুরু হওয়ার আগে এই মেয়েটা এমন এক অন্ধকার জালে জড়িয়ে পড়েছে যেখান থেকে ফেরার পথ অসম্ভব কঠিন। কিন্তু প্রশ্ন হলো, এই 18 বছরের মেয়েটিকে কে বা কারা এই পথে টেনে এনেছে? কার নির্দেশে সে আজ একটি ভিআইপি গাড়িতে বসে কোটি টাকার মাদকের চালান বহন করছে? আর এখানেই লুকিয়ে আছে এই পুরো ঘটনার সবচেয়ে বিপজ্জনক মাত্রাটি। মাদক পাচারকারী সিন্ডিকেটগুলো এখন অত্যন্ত পরিকল্পিতভাবে নারী আর তরুণীদের ব্যবহার করে। কারণটা খুবই সরল অথচ ভয়ানক। একটি চেকপোস্টে যখন একটি দামি গাড়ি আসে, তার গায়ে সরকারি স্টিকার থাকে আর ভেতরে তরুণী বা নারী যাত্রী বসে থাকে, তখন মানবিক স্বভাবের কারণেই প্রহরীদের সন্দেহের মাত্রা কমে যায়। এটা কোনো দুর্বলতা না, মানুষের সহজাত প্রবৃত্তি। আর ঠিক এই প্রবৃত্তিকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে মাদক সাম্রাজ্যের পরিচালকেরা। মনোবিজ্ঞানের ভাষায় একে বলে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং, যেখানে মানুষের বিশ্বাস আর আবেগকে কাজে লাগিয়ে অপরাধের পথ পরিষ্কার করা হয়। কিন্তু এবার ডিএসের গোয়েন্দারা সেই ফাঁদে পা দেননি। তাদের কাছে আগে থেকেই সুনির্দিষ্ট তথ্য ছিল। তারা জানতেন ঠিক কোন গাড়ি কোন পথ দিয়ে কখন আসবে। সেই তথ্যের উপর ভিত্তি করে তারা পেতে রেখেছিল এই অপেক্ষার জাল। মাদক কারবারিদের অত্যন্ত সুচিন্তিত পরিকল্পনা মুহূর্তের মধ্যেই তাসের ঘরের মতো ভেঙে যায়। এই ঘটনা প্রকাশ হওয়ার পর দেশজুড়ে যে ঝড় উঠেছে সেটাও কম আকর্ষণীয় না। বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব নাসির উদ্দিন পাটোয়ারি সরাসরি স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রশ্নবাণে জর্জরিত করেছেন। বক্তব্য পরিষ্কার, যে মন্ত্রণালয়ের দায়িত্ব দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষা করা, সেই মন্ত্রণালয়ের নামে মাদক পাচার হচ্ছে, এর চেয়ে বড় প্রশাসনিক ব্যর্থতার কী বা হতে পারে? তার ক্ষোভ ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। হাজার হাজার মানুষ প্রতিক্রিয়া জানাচ্ছে, কেউ ক্ষিপ্ত, কেউ হতাশ, আর কেউ বা শুধুই অসহায়। তবে আবেগের স্রোতের বাইরে দাঁড়িয়ে যদি ঠান্ডা মাথায় পুরো বিষয়টি চিন্তা করা হয়, তাহলে একটা ভিন্ন বাস্তবতা আসে। একটা স্টিকার গাড়িতে লাগালেই কেউ সরকারি কর্মকর্তা হয় না। দেশের বিভিন্ন জায়গায়, রাজধানী নীলক্ষেত বা চারুকলার আশেপাশের দোকানগুলোতেও এই ধরনের ভুয়া স্টিকার থাকে। কম্পিউটার আর একটা প্রিন্টার থাকলে যে কোনো প্রতিষ্ঠানের লোগো নকল করা যায়। তাই গাড়ির স্টিকার থাকা মানেই মন্ত্রণালয়ের সরাসরি সম্পৃক্ততা। এমন সিদ্ধান্তে ঝাঁপিয়ে পড়াটা এই মুহূর্তে হয়তো তাড়াহুড়া হবে। তবে একটা প্রশ্ন থেকে যায়, সেই প্রশ্নটি এই ঘটনার চেয়েও বড়। কেন বছরের পর বছর চেষ্টা করেও কক্সবাজারের এই মাদক রুট পুরোপুরি বন্ধ করা যাচ্ছে না? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের চোখ ফেরাতে হবে সীমান্তের ওপারে। মায়ানমারের রাখাইন আর শান প্রদেশ পৃথিবীর অন্যতম বৃহৎ মাদক উৎপাদন অঞ্চল। সেখানে গৃহযুদ্ধের আগুনে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ প্রায় শূন্যের কোঠায়। বিদ্রোহী গোষ্ঠী থেকে শুরু করে সামরিক জান্তার সাথে সংশ্লিষ্ট চক্র সবাই মাদক উৎপাদনকে অর্থের উৎস হিসেবে ব্যবহার করছে। নাফ নদী, টেকনাফের দুর্গম পাহাড়ি পথ, গভীর সমুদ্রের অন্ধকার রাস্তা, এই সব পথ দিয়ে প্রতিদিন লাখ লাখ পিস ইয়াবা আর আইস বাংলাদেশে ঢুকছে। বিজিবি, কোস্টগার্ড, র্যাব, পুলিশ, ডিএনসি সবাই লড়ছেন। প্রতি সপ্তাহে কোটি কোটি টাকার মাদক উদ্ধার হচ্ছে, কিন্তু স্রোত থামছে না। পাচারকারীদের কৌশলের বিবর্তনটা দেখলে রীতিমতো গা শিউরে ওঠে। একটা সময় ছিল যখন জুতার তলায় পেটের ভেতরে ফলের কার্টুনে মাদক আসতো। সেগুলো ধরা পড়ার পর তারা বদলে ফেললো কৌশল, শুরু করলো লাশবাহী অ্যাম্বুলেন্সে পাচার। কারণ কে আর মৃতদেহ বহনকারী গাড়ি থামাতে চায়?
এরপর সাংবাদিকদের ভুয়া পরিচয়। এই যে ইঁদুর বিড়াল খেলায় একটি কঠিন সত্য মেনে নিতে হবে, যাদের আমরা ধরতে পারছি তারা এই বিশাল জালের অতি ক্ষুদ্র একটা সুতা। রামুতে ধরা পড়া সাব্বির, সীমা বা 18 বছরের উর্মি, এরা কেউই সাম্রাজ্যের স্থপতি না। এরা নিছকই ক্যারিয়ার অর্থাৎ বহনকারী। ডিএনসির কক্সবাজার জেলা কার্যালয়ের উপপরিচালক সুমেন মণ্ডল বলছেন, সরকারি প্রতিষ্ঠান নাম ব্যবহার করে মাদক পাচারের এই প্রবণতা খুবই উদ্বেগজনক। এ আবার পাশাপাশি 4টা স্মার্টফোন, গাড়ির কাগজপত্র এবং ট্যাক্স টোকেনও জব্দ করা হয়েছে। এই ফোনগুলোর কল হিস্ট্রি, মেসেজ আর লোকেশন ডেটা বিশ্লেষণ করলে হয়তো বেরিয়ে আসবে সে অদৃশ্য সুতোর হাদিস, যা ধরে টান দিলে পুরো জাল বের হয়ে আসবে। আসামিদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে হয়তো উন্মোচিত হবে এমন কিছু নাম, যা শুনলে সত্যিকার অর্থেই দেশ আরও একবার চমকে উঠবে। মাদক নামের এই নীরব ঘাতক প্রতিদিন আমাদের তরুণকে গ্রাস করে ফেলছে। আজকের এই ঘটনাটি আমাদের সামনে একটি আয়না ধরে দিয়েছে, কিন্তু আসল প্রশ্নটা এখনও অমীমাংসিত। এই গাড়ির স্টিকার কি সত্যি ভুয়া, নাকি কোনো এক অন্ধকার করিডোর থেকে বেরিয়ে এসেছিল আসল ক্ষমতার গন্ধ? রিমান্ডের পর যে নামগুলো উঠে আসবে সেগুলো কি শুধুই রাস্তার মানুষের নাম, নাকি কোনো ক্ষমতাবান মানুষের ছায়াও পড়বে? এই উত্তর আজ কারো কাছে নেই। হয়তো আগামী কিছুদিনের মধ্যে বের হবে এমন কিছু, যা এই ঘটনাকে আরও অনেক গভীরে নিয়ে যাবে। আপনার কি মনে হয়, এটি কি শুধুই অপরাধীদের ধোঁকাবাজি, নাকি এর পেছনে আরও বড় কোনো সত্য লুকিয়ে আছে? আপনার মতামত কমেন্টে জানান। আর এরকম অনুসন্ধানী খবর সবার আগে পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে, যেখানে হয়তো অপেক্ষা করছে আরও বড় কোনো চমক।